বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা আজকে মার্কেট লক্ষ্য করেছেন, দেখেছেন আজকে মার্কেট কিভাবে ধারাবাহিকভাবে পতন অব্যাহত রেখেছে। আজকে মার্কেটের মধ্যে 89টা শেয়ার গেইন, 250টা শেয়ার লুজার, 66টা শেয়ার আনচেঞ্জ। আজকে লেনদেন হয়েছে 717 কোটি টাকা। কিভাবে ধারাবাহিকভাবে লেনদেন কমেছে আপনারা দেখবেন। গত সপ্তাহের প্রথম দিন রোববার 865 কোটি টাকা লেনদেন হয়েছিল। ওই দিন সূচক কমেছিল 31 পয়েন্ট, গেইনের সংখ্যা ছিল 117টা। তারপরের দিন লেনদেন কমে হলো 805 কোটি টাকা। ওই দিন গেইনের সংখ্যা ছিল 119টা এবং লুজার ছিল 234টা। আজকে দেখেন লুজার 250টা, গেইনের সংখ্যা 89টা, 66টা আনচেঞ্জ। লেনদেন কিভাবে কমেছে, সূচক কিভাবে কমেছে? আজকে সূচক হচ্ছে 34 পয়েন্ট মাইনাস, গতকালকে মাইনাস ছিল 23 পয়েন্ট। কীভাবে ধারাবাহিকভাবে সূচক মাইনাস হয়েছে আপনারা দেখেন। এতে যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগে তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর যারা লো পেট আপ দিয়ে বাজার থেকে টাকা তুলে নিয়ে গেছে, কিছু টাকা শেয়ারগুলো, লো পেট আপ শেয়ারগুলো আর কিছু সেক্টর ওয়াইজ কয়েকটা দরে বাজারকে বাড়ায়, 800 পয়েন্ট বাড়ায়, এরা এখন বাজার থেকে কিছু টাকা প্রফিট টেক করে এরা আস্তে আস্তে শেয়ারগুলো চাপতেছে। এখন ওগুলো লো পেট আপ শেয়ারগুলো পড়তেছে, অন্যান্য শেয়ারগুলো পড়তে এখন যেগুলো আগে মানুষ আটকে গেছে বিনিয়োগকারীরা, ওগুলো আরও পড়তেছে। সব মিলাই বিনিয়োগকারীদের দুশ্চিন্তা আবারও বেড়ে যাচ্ছে। এইভাবে একটা দেশের শেয়ার মার্কেট, আমি বারবার বলেছি, একটা দেশের শেয়ার মার্কেট এইভাবে চলতে পারে না। ওভারঅল মার্কেটকে বাড়াতে হবে। ওভারঅল মার্কেট যেভাবে পতন হয়েছে ধারাবাহিকভাবে, ওইভাবে ওভারঅল ধারাবাহিকভাবে মার্কেটকে উঠাতে হবে। কয়েকটা শেয়ারকে গেইন লিঙ্ক করে বাড়াই, বাজারকে আর্টিফিশিয়াল বাড়াই, বাজার কখনো ধরে রাখা যাবে না। বারবার করে কথাটা বলেছি। সূচক, লেনদেন, গেইনের সংখ্যার ধারাবাহিকতা রাখতে হবে। পারছেন বাজারে রাখতে? আপনারা পারেননি। আজকে সেটা আবার, আজকে 3 দিন টানা পতন বিনিয়োগকারীদের আবারও দুশ্চিন্তা বাড়াচ্ছে। তাহলে এখানে লাভবান কারা? যারা নতুন বিনিয়োগ নিয়ে এসেছে তারা এখন লাভবান, আর যারা টাকা বিনিয়োগ করে আটকে গেছে তারা সবাই ক্ষতিগ্রস্ত। একমাত্র ধারাবাহিকতাটা ধরে না রাখার কারণেই আজকে এই মূল্যটা দিতে হচ্ছে। বাজার আস্থার সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য যে একটা প্রচেষ্টা তৈরি করেছিল বাজার, এই তিনটার মধ্যে একটা ব্যালেন্স রেখে টানা বাজার বাড়াতে না পারার কারণে আজকে বলির পাটা হতে হচ্ছে আমাদের। আজকে আশ্চর্য তথ্য দিলে আপনি আশ্চর্য হবেন। আজকে যদি ইনফ্লুয়েন্সার, কয়েকটা ব্যাংক আর বহুজাতিক কোম্পানি, লো পেট আপের মধ্যে কয়েকটা যদি না বাড়ত, তাহলে সূচক আরও বড় ধরনের পতন হইত। আজকে অনেকগুলো ব্যাংক মাইনাস হয়েছে, আজকে ইন্স্যুরেন্স বাড়ছে অনেকগুলো। আজকে রবি 133% ডিভিডেন্ড ঘোষণা, 133% ওদের সেকেন্ড কোয়ার্টার আয় বেড়েছে। এরপরও হল্টেড হওয়ার কথা ছিল না, বাড়ে নেই। আজকে BATBCI মতো শেয়ার দাম পড়েছে, আপনার এই যে ইস্টার্ন লুব্রিকেন্টের দাম পড়েছে, রেকিটের দাম পড়েছে। ইস্টার্ন লুব্রিকেন্ট আজকে 72 টাকা বেড়েছে, মারিকো বেড়েছে, বাটাসও বেড়েছে 7-8 টাকা। এরকম কিছু শেয়ার বাড়ছে। লিন্ডেবিডি, এই রেকিট, এগুলো আজকে পড়েছে বহুজাতিক কোম্পানি। BATBCI, BSCC, এরকম অনেকগুলো কোম্পানি পড়েছে, যার কারণে বাজার 34 পয়েন্ট মাইনাস দিয়ে বাজার আজকে 717 কোটি টাকা লেনদেন দিয়ে শেষ করছে। প্রায় 90 কোটি টাকা লেনদেন গতকাল থেকে কম হয়েছে। আশ্চর্যজনক তথ্য দিলে আপনারা অবাক হবেন। 89টা শেয়ার যেগুলো বেড়েছে,
ওখানে দেখবেন 45টা শেয়ার হচ্ছে 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সা বেড়েছে এরকম। আপনারা শার্ট নেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে, দেখেন এগুলো কয়জনে খেয়াল করে। আর কয়েকটা বহুজাতিক কোম্পানি 70 টাকা, 72 টাকা, কয়েকটা 10 টাকা, 15 টাকা, 5 টাকা, 2 টাকা, 3 টাকা এরকম পাচ্ছে, হাতে গোনা কয়েকটা শেয়ার। তারপরে 60 পয়সা, 70 পয়সা, 80 পয়সা, 1 টাকা পাচ্ছে এরকম কিছু। কিন্তু ম্যাক্সিমাম 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সা তো 45টা শেয়ার, এই 89টা যেটা গেইন করছে সেখানে কথা বলতেছে। এই যদি অবস্থা হয়, এই 10 পয়সা 20 পয়সা যদি না বাড়তো তাহলে তো গেইনের সংখ্যাই থাকতো না। এগুলো বিনিয়োগকারীদের সাথে কি ফাসলামো করা হচ্ছে? এই রাশেদ মাকসুদ, আবু আহমেদ, এই আনিসুজ্জামান চৌধুরী এবং এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং ডক্টর সালাউদ্দিন আহমেদ, এরা কিছু মানুষকে এনে নির্দিষ্ট কিছু শেয়ারের গেমলিং করে টাকা কামানোর সুযোগ করে দিয়েছে। আমি বলবো এখন সেটা না হলে ওভারঅল মার্কেট ভালো হলো না কেন? প্রত্যেকটা শেয়ার দাম বাড়ে নাই কেন? আমরা জবাব চাই। প্রত্যেকটা শেয়ার যদি সমান্তরালে বাড়ত, পড়লেও সমান্তরালে পড়তো। এখন তো কিছু আর্টিফিশিয়াল করে বাজারকে বেড়ায়, লেনদেন সূচককে বাড়ায়, 800 পয়েন্ট সূচক বাড়াই ফেললেন। এখন যখন সূচক 100 পয়েন্ট এখনও মাইনাস হয় নাই, এর মধ্যে শেয়ারগুলো অনেক মাইনাস হয়ে গেছে। তো যেগুলো বাড়ে নাই এগুলোও পড়তেছে, যেগুলো 10 পয়সা 20 পয়সা বাড়ছে এগুলো আবার নিচে আসতেছে, তারপরের দিন আবার আর কতগুলো প্লাস করতেছে, তারপরের দিন আবার যেগুলো প্লাস হয়ে গেল মাইনাস, মানে একটা মেসাকার অবস্থা বানিয়ে ফেলছে বাজারে। আজকে প্রত্যেকটা ব্যাংক 10-20 পয়সা করে মূল্য হারিয়েছে। কয়েকটা যদি মূল্য ধরে না রাখতো তাহলে তো আরও মারাত্মক অবস্থা। ইন্স্যুরেন্স যদি আজকে না পারতো তাও ক্ষতি হইতো আজকে বাজারে। এভাবে কি হয় কখন? বাজারে যারা একটু আস্থার সংকটটা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর যে একটা প্রচেষ্টা তৈরি হয়েছিল, সেটাও আজকে এখন নষ্ট করে ফেলা হচ্ছে। এগুলোর দায় কে নেবে? আমি জানতে চাই এইগুলোর দায় কে নেবে? বিনিয়োগকারীরা এভাবে কি ক্ষতিগ্রস্ত থেকে ক্ষতিগ্রস্ত হতে থাকবে? 5300 সূচকের কাছাকাছি বর্তমানে বাজার, 293 পয়েন্ট, আজকে 5293 পয়েন্টের বাজার। 100 পয়েন্টের মতো ধরেন মাইনাস হয়েছে বাজার। এর ভিতর যদি এই পরিণতি হয় তাহলে কি হবে সামনে? এর ভিতর চলতেছে দেশের মধ্যে অস্থিতিশীলতা। আগামী 11 দিন দেশ প্রশাসনের কন্ট্রোলের রাখবে, মানে সতর্কতা জারি করেছে। ওইদিকে 25টা বুইং কিনবে বলে আমেরিকায় যায় শুল্কের জন্য কথা বলছে। এগুলো কি আসলে ফল বয়ে আনবে বলে আমার তো মনে হয়। এগুলো 25টা বুইং দিয়ে আমরা করবো কি? আমাদের সেসব ক্ষমতা আছে? কোনো কিছু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এদেশকে কোনোভাবে কোনো জায়গা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারছে না। এটা হচ্ছে বাস্তবতা। এখন আবারও আমরা বিনিয়োগকারীরা এত প্রতিবাদ, পজিটিভ কথা বলে দেখছি তো। আমরা বারবার একটা কথা বলেছি, সূচক, লেনদেন, গেইন, তিনটার মধ্যে একটা ধারাবাহিকভাবে 40-45 দিন আপনারা একটু কষ্ট করেন, ধারাবাহিকতা রাখেন। তারা করলেন কি, কিছু লো পেড আপ শেয়ার, বহুজাতিক কোম্পানি কয়েকটা, আর কিছু সেক্টর ওয়াইজ কয়েকটা শেয়ারকে ধরে বাস বাজারকে 800 পয়েন্ট বাড়ায়, 750-800 পয়েন্ট বাড়ায়। আপনি যারা প্রফিট টেক করে তার প্রফিট টেক করে আস্তে আস্তে সরে যাচ্ছে, আবার বাজার পড়তেছে। এখন পড়তেছে তো ভালো কথা, যেগুলো বাড়ছে এগুলো যে হারে পড়তেছে, যেগুলো বাড়ে নাই ওগুলোও পড়তেছে। তো এখন ক্ষতিগ্রস্ততা যারা বিনিয়োগ করে বসে আছে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর যারা অতিথি পাখির মতো এসেছে তারা অতিথি পাখির মতো টাকা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করতেছে। এটাই হচ্ছে বাস্তবতা। নাহলে টানা পতন কীভাবে হয়? টানা পতন কীভাবে হয়? তো দেখেন না, ব্যাট দিচ্ছে আজকে 285 টাকায় চলে আসছে। এটা 285 টাকা থেকে কত টাকা গেছে 800 সূচকে, এখন আবার চলে আসতেছে। লিন্ডেবিডি এখন 100 মাইনাস হতে না হতে লিন্ডেবিডি কত আসে দেখছেন? 779 টাকা, 940 টাকা এসে গেছে। কত টাকা পড়ে গেছে 100 পয়েন্টের ভিতর। আবার আপনি অন্যান্য শেয়ারগুলো দেখেন, এগুলো একই অবস্থায় পড়ে যাচ্ছে। যেগুলো বাড়ে নাই, যেমন প্রিমিয়ার ব্যাংক বাড়েই নেই, এখন এগুলোও পড়তেছে। ওয়ান ব্যাংক বাড়ে নাই, এগুলোও পড়তেছে। এটা কি
কি বলবো, এখানে আমাদের বলার ভাষা নেই। আমরা এইভাবে বলতেছি, আমরা কতগুলো গাইডলাইন দিয়েছি যে বারবার বলতেছি এই এই ফর্মুলাতে বাজারকে এগিয়ে নিয়ে যান, শুনে না কেউ। বলছি বিনিয়োগকারীদেরকে একটা ফান্ড দেন, অন্তত তারা শেয়ারগুলো অ্যাভারেজ করে বাজারে একটা চাঙ্গা ভাব নিয়ে আসে। তাদেরকে সে কোনো ফান্ডে দেওয়া হয়নি। তারা এখন যে শেয়ারগুলো ফুল প্রাইসে ছিল ওই প্রাইস তো যেতে পারতেছে না। 800 আমি কালকে লাইভের মধ্যে ক্লিয়ার করে দিয়েছি। কি হচ্ছে আমাদের? আমরা এত প্রতিবাদ, এত কিছু, আমাদের কোনো লাভ হচ্ছে? আমি বারবার বলেছি, বারবার করে বলছি, বাজার যদি তিনটা সেক্টর একসাথে যদি ধারাবাহিকতা ধরে রাখতে না পারে বাজার টিকতে পারবে না। বলেছিলাম কিনা আপনারা আমার লাইভগুলো শুনবেন। এখানে অনেকে দান্দাবাজ আছে, আমরা জানি, আমাদেরকে ব্যাড কমেন্ট করে, আমরা জানি সেটা, কিন্তু আমরা বিনিয়োগকারীদের পক্ষে সবসময় প্রতিবাদ করে গেছি। এখানে ব্যাড কমেন্ট কতগুলো করে, এরা দান্দাবাজ, আমরা চিনি ওনাদেরকে। ওনারা সুসময়ের পায়রা। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, সেটা হচ্ছে কি জানেন? উপরে ফিটফাট ভিতরে সতর্কা। আমাদের এই বাজার 800 পয়েন্ট বাড়ছে, যেটা উপরে ফিটফাট দেখাইছে আমাদেরকে। কিছু মানুষ ওখান থেকে লাভবান হয়েছে, 90% মানুষ ধরা খেয়ে গেছে। তারা কিচ্ছু হয় নাই, তারা কিচ্ছু করতে পারে না। তারা এখন মরার উপর খাড়ার গা হবে যদি এই 700 পয়েন্ট 800 পয়েন্ট যদি আবার নিচে চলে আসে। যাদের শেয়ার বাড়ে নাই এগুলো আবার মূল্য বেশি হারাবে, যেগুলো বাড়ছে সেগুলো কিছুটা ধরে রাখার চেষ্টা করবে। গলির পাটা হবে যারা বিনিয়োগ করে আটকে গেছে তারা। সরকার আজ পর্যন্ত রাশেদ মাকসুদ আবু আহমেদকে সরায়নি, এরাই এগুলো করছে। এই যে আর্টিফিশিয়াল করে বাজারকে বিনিয়োগ বান্ধব বাজার না করে কিছু বিনিয়োগকারীদেরকে টাকা নিয়ে নির্দিষ্ট কিছু শেয়ারে ইনভেস্ট করে এটাগুলোকে বাড়ায়, এখন সাধারণ পাবলিকদেরকে ধরে দিয়ে এরা টাকা নিয়ে বেরিয়ে এদেরকে সুযোগ করে দিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। আমি কেন বললাম, গেইন যেগুলো দেখাচ্ছে এগুলো তো 10 পয়সা 20 পয়সা 30 পয়সা, অধিকাংশ শেয়ার 45টা আমি তো গনে দেখাই দিলাম। এভাবে হবে না, এখনো সময় আছে। বাজার যেখানে গেছে ওভারঅল বাজারকে ভালো করে, ওভারঅল বাজারকে ভালো করে। বিনিয়োগকারী যারা আটকে গেছে তাদেরকে ফান্ড দেন, সুদ নেন প্রয়োজনে, অন্যথায় এই বাজার ঘুরে দাঁড়াবে না। আমি কিন্তু এই বাজারকে স্টাডি করে কথাগুলো বলতেছি, কারণ বাজার যেভাবে বাড়তেছে, আমি গত পরশু থেকে বলে আসতেছি, বাজার এটা আর্টিফিশিয়াল বাড়া কয় কিছু নির্দিষ্ট শেয়ারকে কেন্দ্র করে বাজার বাড়া, ওভারঅল বাজার বাড়ছে না। সেটাই এখন দেখেন হয়েছে কিনা। বিনিয়োগকারীরা আবার দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে, আবার হতাশ হয়ে যাচ্ছে, আবারও মনোবল ভেঙে যাচ্ছে বিনিয়োগকারীদের টানা পতনের কারণে। তাড়াতাড়ি বাজারকে ঘুরে দাঁড় করান, ধারাবাহিকতা নিয়ে আসেন বাজারে। আমি যারা ইনভেস্টর, বড় বড় ইনভেস্টর, সরকার এবং যারা আছেন বাজার সংশ্লিষ্ট প্রত্যেককে বলবো, বাজারকে এখান থেকে আবার ঘুরে দাঁড় করান জলদি, না হয় কপালে শনির দশা আছে প্রত্যেকের, আরেকবার পড়লে আর ওঠার কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং দ্রুত বাজারকে ঘুরে দাঁড় করানোর হাত দেন, ওভারঅল বাজারকে বাড়ান। যে শেয়ারগুলো বেড়েছে ওগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে অন্য যেগুলো বাড়ানো হয় ওগুলোকে সামনের দিকে টানতে শুরু করুন। বাজার একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে 6,500 7,000 সূচকে যাওয়ার পর তারপর কারেকশন, ওভারঅল মার্কেট যখন টাকা ফ্রি হবে, সবার টাকা যখন বিনিয়োগ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে, তখন বাজার কারেকশন করলে বাজারে একটা নির্দিষ্ট নিয়ম, যে একটা ফর্মুলা, ওই ফর্মুলায় চলে যেতে পারবে। এখন বাজার যে অবস্থানে চলে গেছে ওই অবস্থানতে এগুলো করলে কখনো বাজার হবে না। ছোটো ছোটো কারেকশন, 1 টাকা 2 টাকা বলে কারেকশন, আজ টানা পতন এগুলো বাজারে বিনিয়োগকারীদের যে একটা আস্থা তৈরি হয়েছে ওটাতে আবার সিট ধরাচ্ছে। এটা বারবার করে আমরা আপনাদেরকে বলতেছি, যেটা আস্থা তৈরি হয়েছে ওটাকে সিট ধরার আগে, মনোবল ভেঙে যাওয়ার আগে বিনিয়োগকারীদের আপনারা আবার ঘুরে দাঁড় করান বাজারকে।
যারা বড় বড় ইনভেস্টর, যারা সরকারের দায়িত্বে আছেন, তাদেরকে বলতেছে, না হয় বাজার আবারও করুণ পরিণতির জন্য অপেক্ষা করবে। যারা আটকে গেছে তাদেরকে দ্রুত একটা ফান্ড ব্যবস্থা করে দেন, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। অন্যথায় বাজারে আমি কোনো উন্নতি, বাজারে বিনিয়োগকারীদের যে দুশ্চিন্তা বাড়ছে, সেটার কোনো সমাধান আমি দেখছি না অন্তত। তার উপর দেশের অস্থিতিশীলতা, সামনে নির্বাচন যে একটা ঘোষণা আসতে পারে, সেটার উপর শুল্কের বিষয়, এগুলোর সমাধান যদি না আসে তাহলে আরও বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে বাস্তব। সুতরাং শক্তভাবে আপনারা বাজারের দিকে দৃষ্টি দেন, বাজারকে যেখানে গেছে ওখান থেকে আবার ঘুরায় ওভারঅল বাজার ভালো করার দিকে পদক্ষেপগুলো নিতে থাকেন। না হলে বাজারে আবারও অশনি সংকেত আমি অন্তত দেখেছি। অন্যরা কী ভাবছেন আমি জানি না, আমার কাছে সেটাই পরিষ্কার আগামী দিন। কারণ সূচকের যদি ভালো একটা শুল্ক, যদি ভালো একটা নিউজ না আসে, নির্বাচনের যে একটা তারিখের কথা বলা হচ্ছে, সেটা যদি কোনো কারণে পিছ নামে যায়, এগুলোর একটা প্রভাব কিন্তু বাজারে আসবে। এবং দেশের যেভাবে আজকে প্রশাসন এবং সরকার থেকে জানানো হয়েছে আগামী 11 দিন দেশ সতর্কতা জারি করেছে, এগুলো সব বাজারের জন্য যদি কোনো গণ্ডগোল হয় এগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং ওভারঅল সব কিছু বিবেচনায় বাজারকে শক্ত অবস্থান তৈরি করতে হবে, কোনোভাবেই যেন বাজার আস্থার সংকট, মনোবল ভেঙে না পড়ে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এই বলে আমার আজকের আগামী এখানে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।